মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও আম্রকানন স্মৃতিসৌধে শ্রদ্ধা, সাম্প্রদায়িক অপশক্তি মোকাবেলার আহ্বান। লকডাউনের চতুর্থ দিনেও নানা অজুহাতে পথে মানুষ, হচ্ছে মামলা, অর্থদণ্ড। কিংবদন্তি কবরই আর নেই, করোনা কেড়ে নিল প্রাণ, বিকেলে বনানী কবরস্থানে দাফন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, দেশের করোনা সংক্রমণের সঙ্গে দক্ষিণ আফ্রিকা ভ্যারিয়েন্টের মিল, আক্রান্ত হলে মৃত্যুর তথ্য সঠিক নয়। সাম্প্রদায়িক গোষ্ঠীর বিশৃঙ্খলা কঠোরভাবে মোকাবেলা করবে আওয়ামী লীগ। কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে বলেন, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চায় 71-এর পরাজিত শক্তি। সাম্প্রদায়িক উস্কানি আর তাণ্ডব চালিয়ে দেশকে পেছনে নিয়ে যেতে চায় তারা। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের সিনিয়র নেতারা এ সময় উপস্থিত ছিলেন। পরে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিতে হবে। এই করোনাকে প্রতিরোধ করা এবং পরাজিত করা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই চ্যালেঞ্জের মুখোমুখি আছি। স্বাধীনতার চেতনার শত্রু সাম্প্রদায়িকতাকে রুখতে হবে, প্রতিহত করতে হবে, পরাজিত করতে হবে। মূলত এই দুটি চ্যালেঞ্জ এখন আমাদের সামনে। হেফাজতের সাম্প্রতিক তাণ্ডব নিয়ে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সেই সমস্ত সন্ত্রাসীদের কিভাবে ধরা হচ্ছে, আইনের আওতায় আনা হচ্ছে, আইনানুগভাবে তাদের বিচারের সম্মুখীন হতে হবে। এর থেকে তারা ছাড় পাবে না কোনো অবস্থায়, ইনশাল্লাহ। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, মুজিবনগর সরকারের 400 টাকা চাকুরে জিয়ার বিএনপি ইতিহাসকে অস্বীকার করতে চায়। জিয়াউর রহমান এই সরকারের অধীনে 400 টাকা বেতনে চাকুরিরত অবস্থায় তিনি সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন। বিএনপি অনেক কিছুই পালন করে না। বিএনপি বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে না, বিএনপি মুজিবনগর দিবস পালন করে না, বিএনপি 7ই মার্চ পালন করে না। এটার মধ্য দিয়ে এটি প্রমাণিত হয় তারা ইতিহাসকে অস্বীকার করতে চায়। কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রদ্ধা জানানো শেষে একে একে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে করোনা মহামারীর কারণে মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে সীমিত পরিসরে পালিত হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। সকাল 6টায় মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের কার্যক্রম সূচনা করেন মেহেরপুর জেলা প্রশাসক ডক্টর মনসুর আলম খান। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে 1 মিনিট নীরবতা পালন এবং বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা, দোয়া ও মোনাজাত করা হয়। পরে শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, মেহেরপুর 1 আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এবং জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন। এপ্রিল 1971 মেহেরপুরের বৈদ্যনাথ তলায় আম্রকাননে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার। সে সময় স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে কবর রচিত হয় অখণ্ড পাকিস্তানের। মুক্তিযুদ্ধ পরিচালনা আর বিশ্ব জনমত তৈরিতে অনন্য ভূমিকা রাখে মুজিবনগর সরকার। আরও জানাচ্ছেন জসিম জুয়েল। 1971 সালের মুক্তিযুদ্ধের আজকের দিনে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত। 25শে মার্চ ভয়াল কালো রাত্রিতে পাকিস্তানি হানাদারদের নির্বিচারে গণহত্যা ও 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার পর বাংলাদেশ বহির্বিশ্বের কাছে স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করে।
স্বাধীনতার ঘোষণার পর এত অল্প সময়ের মধ্যে সরকার গঠন হবে তা পাকিস্তানিদের কাছে ছিল কল্পনারও বাইরে। পাকিস্তানের কারাগারে বন্দী বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক করে তার নামেই গঠিত হয় সরকার। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে শপথ নেন সৈয়দ নজরুল ইসলাম। তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর আলীকে অর্থমন্ত্রী, AHM কামারুজ্জামানকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে চলতে থাকে মুক্তিযুদ্ধ। সেই সাথে মুজিবনগরে ঘোষণা করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। সময়ের পরিক্রমায় বাংলাদেশ বাঙালি মুক্তিযুদ্ধ এবং মুজিবনগর হয়ে উঠেছে অভিন্ন সত্তার নাম। বাঙালির অধিকার আন্দোলনের ইতিহাসে মুজিবনগর সরকার চির অম্লান। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিনেও রাজধানীতে আছে যানবাহনের চাপ। নানা অজুহাতে পথে নেমেছেন মানুষ। মুভমেন্ট পাস ও যৌক্তিক কারণ দেখাতে না পারলে হচ্ছে মামলা ও অর্থদণ্ড। তারা বলছেন, লকডাউনের নিত্য প্রয়োজন ও পেটের তাগিদেই ঘর থেকে বের হচ্ছেন তারা। আরও জানাচ্ছেন আদিত্য মামুন। করোনা দুর্যোগে লকডাউনে রাজধানীর চিত্র এমনই। দেখে বোঝার উপায় নেই, কড়া লকডাউন চলছে। পরিস্থিতি এমন যে নেহায়েত ঘুরতে বের হয়েছেন কেউ কেউ। তল্লাশি চৌকিতে জেরার মুখে দিচ্ছেন নানা অজুহাত। অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধিও মানছেন না চলাচল করা মানুষ। ব্যক্তিগত বাহনের সংখ্যাই বেশি, কোথাও কোথাও আছে যানজটও। নিয়ম অনুযায়ী লকডাউন ভঙ্গ করছি, আমার কাজের ক্ষেত্রে আমার যাইতে হবে। অল্টারনেটিভ কোনো ওয়ে না থাকায় আমি সিএনজি তুলছি ওনাদের সাথে শেয়ারে। অফিস কিংবা কলকারখানায় যেতে মোটর বাইক আর সিএনজি চালিত বাহন ব্যবহৃত হচ্ছে বেশি। সড়কে আছে রিকশাও। মোমেন্ট পাস নাই, এজন্য দোষ। আমি মূলত এই হসপিটালের জন্য বের হইছি। কেউ কেউ পথে নেমেছেন কাজের খোঁজে, তবে বেশিরভাগ অজুহাত ভিত্তিহীন। আমি বাইরে আসছি, কোনো কাজ পাওয়া যায় কিনা। এইদিকে মোড়ে দেখতেছি কোনো লোক কাজের কথা বলে নাকি। বাড়িতে যাইতে পারি না লকডাউনের জন্য। মিরপুরে থেকে একা একা হাইটা আজকে আমি কাজে যাবে লাগছি প্যাকেটের তাগিদে। মুভমেন্ট পাস নিয়ে নিচ্ছি 3 ঘন্টার জন্য, ইমার্জেন্সি কাজ ওই কারণেই। পুলিশ বলছে প্রয়োজন যাচাই করেই যেতে দেওয়া হচ্ছে। যথাযথ অনুমোদন না থাকলে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। একজন বললো সে তার স্যার জিমে গেছে, তো এটা তো এই মুহূর্তে তার জিমে যাওয়ার কথা না, স্যারকে আনতে যাচ্ছে। তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিলাম। 92 ধারায় তাকে মামলা দেওয়া হয়েছে, আর্থিক জরিমানা আছে। লকডাউনে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান কর্মকর্তাদের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বিশেষ ফ্লাইটের টিকিটের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করেছেন সৌদি প্রবাসী কর্মজীবীরা। দুর্ভোগ বিবেচনায় লকডাউনের সময় 5 দেশে বিশেষ ফ্লাইট পরিচালনায় সরকারি নির্দেশনার পর দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসেন তারা। সকাল থেকে অবস্থান নেন কারওয়ান বাজারের সৌদি এয়ারলাইন্স অফিস ও বিমানবন্দরের সড়কের সামনে। তারা বলছেন, আকামা থাকলেও ভিসার মেয়াদ কম, এখনই যেতে না পারলে অনিশ্চিত হয়ে যেতে পারে তাদের বিদেশ যাত্রা। টিকিট নিয়ে আসছে এখানে কোনো কর্তৃপক্ষ নয়, তা কার সাথে কথা বলবো যে আমরা কবে যাব বা যাইতে পারবো কিনা। ভিসার মেয়াদ আছে মাত্র 3 দিন। এই ভিসার মেয়াদ যদি চলে যায় তাহলে এখন আমার কি উপায় হবে? 16 তারিখে রাত 12টায় আমার ফ্লাইট ছিল সৌদিতে, রিয়াদে যাব আমি। আপ ডাউন টিকিট কাটে আসছি। এখানে আসার পরে কর্তৃপক্ষ বলতে এখানে কোনো কর্তৃপক্ষকে আমি পাই নাই। এখন যদি আমি না যাইতে পারি আমার টাইম মতন, তাহলে আমার সৌদি আরব যাওয়াটাও নিশ্চিত হয়ে যাবে। কিংবদন্তি অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী আর নেই। টানা 12 দিন করোনার সঙ্গে যুদ্ধ করে হেরে যান বাংলা চলচ্চিত্রের নন্দিত এই অভিনেত্রী। শুক্রবার রাত 12টা 20 মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকায় চলচ্চিত্রের মিষ্টি মেয়ে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে জানাজা শেষে গার্ড অব অনার প্রদানের পর বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে। বিস্তারিত জানাচ্ছেন মাসুম আলিসা। সুভাষ দত্তের সুতরাং দিয়ে মিষ্টি মেয়ে কবরীর সিনেমায় অভিষেক 1964 সালে। এর পরের 2 দশকে রংবাজ,
নীল আকাশের নিচে দ্বীপ নেভে নাই তিতাস একটি নদীর নাম, সুজন সখী, সারেংবউ, ময়নামতি, ঢেউয়ের পর ঢেউ, পরিচয়, দেবদাস, অধিকার, বেইমান, অবাক পৃথিবী, দ্বীপ নেভে নাইয়ের মতো অসংখ্য দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন কিংবদন্তি এই অভিনেত্রী। রূপালী পর্দার মানুষটি আলো ছড়ান রাজনীতি মাঠেও। 2008 থেকে 2013 পর্যন্ত আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। চলচ্চিত্র প্রযোজনা এবং পরিচালনার সাথেও জড়িত ছিলেন তিনি। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মেলা দেরি হয়ে গেল। সম্প্রতি কবরী শেষ করেন তার পরিচালিত সরকারি অনুদানের ছবি এই তুমি সেই তুমি শুটিং। নিজেও অভিনয় করেন এতে। নির্মাতা হিসেবে তার যাত্রা 2006 সালে আয়না সিনেমা দিয়ে। গেল শতকের 60-এর দশকে সেলুলয়েডের পর্দায় আবির্ভূত হয়ে দর্শক হৃদয়ে স্থায়ী আসন করে নেয়া কবরী 2 শতাধিক সিনেমায় আলো ছড়িয়েছেন। কবরী করোনা পজিটিভ হন 5 এপ্রিল। 71 বছর বয়সী নন্দিত অভিনেত্রী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন। করোনা আক্রান্ত হওয়ার পর তার ফুসফুসের মারাত্মক ক্ষতি হয়। অতঃপর অদৃশ্য ভাইরাসের সঙ্গে লড়াইয়ে হেরে যান। তবে মিষ্টি মেয়ে কবরী যুগ যুগ বেঁচে থাকবেন কোটি ভক্তের হৃদয়ে। মাসুমা লিসা, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জে নদী থেকে পাথর উত্তোলন, নজরদারি নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবারও আমন্ত্রণ বিদ্যুৎ সংবাদে। বাংলাদেশের করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধিতে দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের সঙ্গে মিল পাওয়া গেছে। মার্চের 3য় সপ্তাহে ধরনটি উপস্থিতি জানান দিয়ে শক্তিশালী হয়ে ওঠে। সংক্রমণের দিক থেকে এ ধরনটি ইউকে কিংবা ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্টকেও ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে দ্রুত ছড়ালেও আক্রান্ত হলে মৃত্যু, এমন তথ্য সঠিক নয়। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 2020-এর 8ই মার্চ প্রথম করোনা শনাক্ত হয় বাংলাদেশে। সংক্রমণ প্রতিরোধে বহুমুখী ব্যবস্থা নেয়ায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় নিরাপদভাবে বছর পার হয়। চলতি বছরের মার্চে আবারও হঠাৎ সংক্রমণের বিস্তার ভাবিয়ে তোলে বিশেষজ্ঞ ও ব্যবস্থাপকদের। মার্চের 3য় সপ্তাহ থেকে এপ্রিলের 2য় সপ্তাহ পর্যন্ত সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনের রেকর্ড ভেঙেছে। আন্তর্জাতিক উদারময় গবেষণা প্রতিষ্ঠান ICDDR-B ডিসেম্বর থেকে ভাইরাসের বিভিন্ন ধরনের ওপর নজরদারি করছে। প্রতিষ্ঠানটির পর্যবেক্ষণে ধরা পড়ে হঠাৎ বৃদ্ধি পাওয়া এই আফ্রিকান ভ্যারিয়েন্ট। যুক্তরাজ্য কিংবা ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্টের চেয়ে আফ্রিকান ভ্যারিয়েন্টটি বেশি শক্তিশালী ও দ্রুত সংক্রমণশীল। এ কারণেই হঠাৎ বেড়েছে সংক্রমণ। সর্বশেষ মার্চের 4র্থ সপ্তাহে তারা দেখতে পাচ্ছে যে বাংলাদেশে মোট ভ্যারিয়েন্টের 81% হচ্ছে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট। ICDR-B কিন্তু বলে নাই যে বাংলাদেশে যত কোভিড ইনফেকশন হচ্ছে তার 81% সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট। তারা বলেছে ভ্যারিয়েন্টগুলোর মধ্যে 81% সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট। বিশেষজ্ঞরা আশ্বস্ত করেছেন, জিনগত পরিবর্তন হলেও এই ধরনটিতে আক্রান্ত হলেই মৃত্যু, এমন তথ্য সত্য নয়। সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের ব্যাপারে একটি ভুল ধারণা আমাদের মধ্যে এসে গেছে যে এটা যার হবে তার মৃত্যু ছাড়া কোনো গতি নেই। বিষয়বস্তু তেমনটি না। এখন পর্যন্ত আমার জানা মতে কোনো তথ্যপাত্র বৈজ্ঞানসম্মত নাই যার দিয়ে আমরা বলতে পারি, যার রেফারেন্স আমরা বলতে পারি যে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট হলে মানুষ খুব তাড়াতাড়ি মারা যাবে, তাদের খুব বেশি মারাত্মক রোগ হবে, তাদের অবশ্যই আইসিইউতে যেতে হবে, এমনটি না। যেটি আমরা জানি যে এই সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটি অন্যান্য বা মূল SARS-CoV-2 ভাইরাসটির চেয়ে 70% বেশি সংক্রমণশীল। বাংলাদেশের মতো বিশ্বের 113টি দেশে সংক্রমণ ছড়িয়েছে করোনার আফ্রিকান ভ্যারিয়েন্ট। প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলেও জানান বিশেষজ্ঞরা। অতি সংক্রমণশীল ভ্যারিয়েন্টগুলো এসছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিষেধাজ্ঞা অমান্য করেই সুনামগঞ্জের সীমান্তবর্তী ধামাইল চলতি নদীর পাথর উত্তোলন করছে অসাধু চক্র। প্রভাবশালী পাথর খেকোরা প্রতিদিন অবাধে লাখ লাখ টাকার পাথর তুলে দিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগা একটি সিন্ডিকেট এ কাজ করছে। সুনামগঞ্জ প্রতিনিধি রিপোর্ট, জানাচ্ছেন মাসুমা লিসা।
2020 সালের মার্চ থেকে ধামাইল চলতি নদীতে বালু ও পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। তারপরও এক শ্রেণীর পাথর খেকো প্রকাশ্যে প্রতিদিন কয়েক লাখ টাকার পাথর তুলে নিচ্ছে। এই ডলুরার পাশেই দুটি বিজিবির ক্যাম্প থাকলেও থেমে থাকেনি পাথর খেকোদের তৎপরতা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী কয়েকজনের নেতৃত্বে একটি সিন্ডিকেট 3 থেকে 400 শ্রমিক দিয়ে পাথর উত্তোলন করছে। স্থানীয় হালুয়াঘাট বাজার সহ আশেপাশের বাজারে বিক্রি হচ্ছে অবৈধভাবে উত্তোলন করা পাথর। মাঝে মধ্যে বিজিবি পাথর খেকোদের বিরুদ্ধে অভিযান চালালেও কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না পাথর উত্তোলন। স্থানীয়রা জানান, ডলুরায় শহীদের গণকবর রয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা এই গণকবর ও মেঘালয় পাহাড়ের পাদদেশে ধামাইল চলতি নদীর সৌন্দর্য উপভোগ করতে আসেন। এভাবে বালি ও পাথর উত্তোলন অব্যাহত থাকলে পরিবেশের বিপর্যয় ঘটতে পারে। নদী তীরবর্তী গ্রামগুলো নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিদিন এইভাবে নিতেছে আর কি সবাই এখানে এই পাথর, এটা তো হিসাবে বেআইনিভাবে এটা অবৈধই। তারা যখন পাথর খুদাই করে বা বালু উত্তোলন করে তখন কিন্তু এই বালুগুলা কিন্তু আশপাশ থেকে কিন্তু ভরাট হইতেছে আর আস্তে আস্তে নদীর প্রস্থটা বাইরে যাইতেছে। পেড়ো ভাত না দিলে নিষেধ মেনে করা যাবে। গরিব মানুষ হিসাবে তো বাচ্চা কাচ্চা লইয়া নাম নেওয়া ফরে দাও ভাত আনতাছে। পাথরটি তো আমরা নদীতে কিনি না, আমরা বাড়িতে আইনা দেয় মহিলারা ওইখানে কিনি। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে পরামর্শ করে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। যদি কেউ অবৈধভাবে পাথর এভাবে উত্তোলন করে বা মজুত করে অথবা বিক্রির পায়তারা করে, আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত পাথর খেকোদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন পর্যটক ও স্থানীয়রা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সাতক্ষীরা খুলনা মহাসড়কের সুভাষিনী এলাকায় ট্রাক পিকআপ সংঘর্ষে 2 ভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয় কমপক্ষে 15 জন। পুলিশ জানায়, সাতক্ষীরা, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার শতাধিক শ্রমিক শরীয়তপুরের বিভিন্ন ইটভাটায় কাজ করেন। সেখান থেকে পিকআপে বাড়ি ফেরার পথে আজ ভোরে তালা থানার সুভাষিনী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এ সময় মুন্না এবং শফিকুল নামে 2 জন ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় অন্তত 15 জন ভাটা শ্রমিক। হাইওয়ে ও তালা থানা পুলিশ আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এবার খেলার খবর। চূড়ান্ত হলো ইউরোপা লিগ ফুটবলের সেমিফাইনাল লাইন আপ। সেরা 4-এ ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, ইতালির রোমা, স্পেনের ভিয়ারিয়াল। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এগিয়ে থাকা 4 দলই পেয়েছে সেমি টিকিট। 29 এপ্রিল ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও রোমা। আর আর্সেনালের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। কোয়ার্টার ফাইনালের ফিরতি পর্বের ম্যাচে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে আর্সেনাল। 4 ম্যাচের মধ্যে জয় পায়নি শুধু রোমা, আর আয়াক্সের বিপক্ষে ড্র করেছে 1-1 গোলে। তবে 2 লেগ মিলিয়ে উঠে গেছে সেমিতে। এছাড়া গ্রানাডার বিপক্ষে ম্যানুয়ের জয় 2-0 গোলে, আর ভিয়ারিয়ালের ঘরের মাঠে ডায়নামো জাগ্রেভকে হারিয়েছে 2-1 গোলে। এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও আম্রকাননের স্মৃতিসৌধে শ্রদ্ধা, সাম্প্রদায়িক অপশক্তির মোকাবেলায় আহ্বান। লকডাউনের 4র্থ দিনেও নানা অজুহাতে পথে মানুষ, হচ্ছে মামলা, অর্থদণ্ড। কিংবদন্তি কবরই আর নেই, করোনা কেড়ে নিল প্রাণ, বনানী কবরস্থানে দাফন। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21.tv.com এর ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিকেল 4টায় রয়েছে আমাদের 21-এর দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। নো মাস্ক নো সার্ভিস মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।